বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন সমাজ এবং রাজনীতির বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাল মামুন, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন সংস্কারের জন্য একটা কমিশন করা হচ্ছে, একই সঙ্গে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটাও চলছে। কিন্তু যেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না সেটা হচ্ছে যে আসলে নির্বাচনটা কবে হবে, এবং সরকারের দিক থেকে এরকম কোনো ধারণা পরিষ্কার করে দেওয়া হচ্ছে না। বিরোধীরা মানে রাজনৈতিক দলগুলো স্পষ্ট করে বলছে না যে তারা কবের মধ্যে নির্বাচন চায়। সব মিলিয়ে কিন্তু এক ধরনের টেনশন সকল মহলে, সকল স্টেক হোল্ডারদের মধ্যে আছে। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে নির্বাচনটা আসলে কখন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, কতটা ইনক্লুসিভ হওয়া উচিত, নির্বাচন কমিশনে কী কী দরকার বা নির্বাচন সংক্রান্ত সংস্কারের কি আপনাদের প্রত্যাশা, কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে আপনাদের বক্তব্য। ডক্টর আব্দুল্লাল মামুন। জিলুভাই ধন্যবাদ। আপনি যেটা বললেন যে আসলে রাজনীতি, আপনাকে বিশেষভাবে স্বাগত যে আপনি প্রথমবার তৃতীয় মাত্রায়, আপনাকে ধন্যবাদ। না, আসলে একটা গুমোট আবহাওয়া রাজনীতিতে একটু উত্তাপ ছড়াচ্ছে সম্প্রতি বিএনপির যে বক্তব্য, এবং প্রথম দিকে যেমন একটু বিক্ষিপ্ত হয়ে বললেও এখন মনে হচ্ছে এটা তাদের পার্টি পজিশন এবং এটাই বক্তব্য। আর একটি জিনিস বোধহয় লক্ষণীয় এক্ষেত্রে, যে একটা টার্নিং পয়েন্টই বলবো, যে রাষ্ট্রপতিকে সরানো নিয়ে বিএনপির যে অবস্থান, এটাও বোধহয় একটা বিএনপির পক্ষ থেকে মেসেজ যে তাদের নেক্সট স্টেপগুলো কি হবে। এবং পরবর্তী যে ঘটনা প্রবাহগুলো আমরা দেখি যে আসলে নির্বাচনমুখী হওয়ার তাদের যে প্রক্রিয়া, সেটা বোধহয় তারা সেই প্রেশারটা বাড়াচ্ছে। সরকারের দিক থেকে আমি বলবো যে ভালো উদ্যোগগুলোর মধ্যে অবশ্যই যে আমরা যে কথাটা আপনি বললেন যে আমরা কখন নির্বাচন চাই, কোনোভাবেই এই সুযোগটা আমরা হারাতে চাই না। যে আমাদের যে সংস্কার প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, 6টি বা 10টি কমিশন, আমরা চাই যে এই কমিশনগুলো যে প্ল্যানটা করা হয়েছে 3 মাসের মধ্যে রিপোর্ট দিবে এবং তার পরবর্তীতে সংস্কার প্রক্রিয়া যাবে। এখানে দুটো জিনিস আমি এই গুমোট আবহাওয়া তৈরির পিছনে উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে এই সরকারের যদি আমরা ম্যান্ডেট দেখি, সেটা একটা জনপ্রিয়তা, কিন্তু পলিটিক্যাল ম্যান্ডেট এই সরকারের নেই। এটা মোটামুটি জনপ্রিয়তার ম্যান্ডেট। যে জায়গাটাতে যেতে পারত সরকার, যে প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যে সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি সাপোর্ট, সেটিও অ্যাবসোলিউট করা যায়নি। আমরা জানি যে যারা গত সরকারের বা গত রিজিমকে সার্ভ করেছে তারা এখনও আছে। সরকারের দিক থেকে যেটা উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও সংযুক্তি, কারণ লোকাল গভর্নমেন্ট আপনি যখন ডিজলভ করেছেন, সামাজিক সংযুক্তির জায়গায় একটা বিচ্যুতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সংযুক্তি তৈরি করতে পারতো, তাহলে সেটা তাদের আর কনফিডেন্স লেভেল হাই করতো। এবং এখন যে কথাটি আপনি বলছেন যে বোঝা যাচ্ছে না বা বিএনপি বুঝতে পারছে না বা অন্যান্য দলগুলো যারা এই আন্দোলনে ছিল, গত সরকারকে উৎখাত করেছে, যে তাদের যে মেইন টার্গেট, যে ইলেকশনটা কবে হবে। আমার মনে হয় যে আমরা 3টা বা 4টা রাউন্ড আর্গুয়েবলি দেখলাম সরকারের, কিন্তু এই 20-30 মিনিটের আলোচনা কতটুকু রাজনৈতিক সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে, এই জায়গাটাও একটা ল্যাকিংস আছে। আপনি বিএনপির মতো প্রধান দল বা নুরু সাহেবদের মতো ওনাদের দল বা অন্যান্য বাম দল, এরা প্রত্যেকে অ্যাক্টিভ ছিল গত 15 বছর। অবশ্যই ছাত্রদেরকে ক্রেডিট দিতে হবে যে ফাইনাল রাউন্ডটা ক্লোজ করতে তাদের হেল্প করেছে, কিন্তু ওই আস্থার জায়গাটা তৈরি করা যেত যদি সংলাপগুলো আরও কার্যকর হতো। এবং আমি কেন জানি মনে হয় যে ওই সংলাপগুলো যদি কার্যকর হতো, এখন যে কথাটা আমরা বলছি যে সরকার কতটুকু ব্যর্থ বা সফল, 3 মাসেই আমরা মূল্যায়নের চেষ্টা করি, যদিও সেই অ্যাপ্রোচটা কতটুকু ঠিক তার প্রশ্ন রয়েছে, তাহলে কিন্তু এই যে দলগুলো তাদের এক ধরনের সাপোর্ট পেত, কারণ আলোচনাটার মধ্যে থাকতো বা আলোচনা হতো। আরেকটা জায়গায় আমি বিচ্যুতি দেখি, সেটি হচ্ছে যে কমিশনগুলো গঠন হলো, কিন্তু প্রত্যেকটি কমিশনই বললো যে রাজনৈতিক দলগুলো লিখিত বক্তব্য দেবে। আমরা সমাজবিজ্ঞানে একটা কথা বলি যে ইন্টারাকশন বা সোশ্যালাইজেশন বা সোশ্যাল ইন্টারাকশন, আপনি যত মানুষের সঙ্গে কথা বলবেন, মিশবেন, তত সম্পর্কটা গাঢ় হবে। এই জায়গাটা একটা বিচ্যুতি, যে কেন জানি মনে হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিথস্ক্রিয়াটা তৈরি করা দরকার বা ইন্টারাকশনটা তৈরি করা দরকার, ওইটা ঠিকভাবে তৈরি করতে পারেন। আমরা সামনের দিকে দেখতে চাই, কারণ যে সংস্কার প্রক্রিয়া টেবল হোক না কেন, সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কনসেনসাস তৈরি হতে হবে। এবং যদি আলোচনা না হয়ে লিখিতভাবে দেয়, সেই কিন্তু সংযুক্তির জায়গাটা হয় না। দ্বিতীয় যে জিনিসটি দেখুন, আমি যেটা প্রথমেই বললাম যে সামাজিক জায়গাটা থেকে লোকাল গভর্নমেন্ট ইনএক্টিভ, গভর্নমেন্টের সঙ্গে তো জনগণের একটা ব্রিজ থাকতে হবে।
মোটা দাগে যদি সেই ব্রিজটা আমরা ধরি তাহলে 3টা ক্ষেত্রে জনগণের জন্য গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে দ্রব্যমূল্য, একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ট্রাফিক অত গুরুত্বপূর্ণ না হলে বর্তমানে এটা বড় ইস্যু তৈরি হয়ে গেছে। তো জনগণের সাথে সংযুক্তিটা শুধুমাত্র সিভিল প্রশাসন দিয়ে সম্ভব নয়, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি সরকারের যোগাযোগ থাকতো, সেটা নূর সাহেবের দল বা বিএনপি অন্য দলগুলোর সঙ্গে, তখন কিন্তু সরকার একটা সহায়ক শক্তি হিসেবে, যেটা তারা বলছিল যে ফেসিস্ট বা একটা স্বৈরাচারী সরকারকে উৎখাত করার মাধ্যমে আমরা এই সরকারকে এনেছি, তখন তারাও সরকারকে ওন করতো। তাহলে সামাজিক সংযুক্তি এবং রাজনৈতিক সংযুক্তি দুটো জায়গায় কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। এরপর আপনি যে আরেকটা প্রশ্ন করলেন যে নির্বাচন আমরা কবে দেখতে চাই, আমার মনে হয় যে সময়টা চলে এসছে যে রোড ম্যাপের যে কথাটা বলা হচ্ছিল, সেই রোড ম্যাপটা নিয়ে সরকারকে ভাবা, নাহলে কিন্তু আমরা যে ফাটলটা দেখতে পাচ্ছি এই ফাটলটা আরো বিস্তৃত হবে এবং দেখা যাবে যে গভর্নমেন্ট যে শুভ উদ্যোগগুলো নিয়েছে, গোটা জাতি যে তাকিয়ে আছে যে সংস্কার প্রক্রিয়ায়, সেটিও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হবে। আর থার্ড আর একটা জিনিস যে নির্বাচন কমিশন কেন্দ্রিক যে সংস্কারগুলো, সেক্ষেত্রে যে কমিটিটা হয়েছে আমার মনে হচ্ছে সেই কমিটি কাজ গুছাচ্ছে, ওপিনিয়ন নিচ্ছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে তাদের প্রেফারেন্সের জন্য যে কাদেরকে তারা দেখতে চায়। সেই প্রক্রিয়াটা ঠিক জায়গায় এগুচ্ছে, কিন্তু সমন্বিত উদ্যোগটা নির্বাচন কেন্দ্রিক নেই। এটাতে যে সমস্যাটা হবে যে শুধুমাত্র তো নির্বাচন এমন যেন না হয়ে যায় শুধুমাত্র কোনো রকম নির্বাচন আইন, নির্বাচনী প্রক্রিয়াটা সংস্কার করে আমরা নির্বাচনের দিকে গেলাম। মনে রাখতে হবে যে এই যে সমস্ত যে উদ্যোগ, তার মেইন উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, একটা মানবিক, একটা গণতান্ত্রিক বাংলাদেশ। যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও ডায়ালগে ইনভলভ না হয় এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি সম্পর্ক নতুনভাবে বিনির্মাণের চেষ্টা সরকার না করে, যেভাবে আমার মনে হচ্ছে যে সামনে কিন্তু যে আপনি এটা বললেন যে গুমোট আবহাওয়া থেকে এটা আরও ডেটোরেট করতে হবে। এই জন্য আমি জোর দিতে চাই যে সরকার আরও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযুক্তি তৈরি করবে, সেটা সরকারের জন্যই মঙ্গলজনক হবে বলে আমি মনে করি। মিজানুল হক নূর, আপনার টেক। প্রথমে আসলে বিশেষ করে আমাদের মামুন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ বাস্তবতা এবং বর্তমান প্রেক্ষাপটে বেশ কিছু বিষয় তুলে নিয়ে এসেছিল যে এখন এই যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে একটা দূরত্ব, এটা কিন্তু স্পষ্ট রাজনৈতিক দলগুলোর কথা। এবং বিশেষ করে কেন আপনাদের সঙ্গে তো তারা কথাবার্তা বলছে, সেটা যদি বলেন আপনি কবার দেখা করেছেন? আমি যতদূর জানি মানে সরকারি প্রধান উপদেষ্টার সঙ্গে ফরমালি 2টা মিটিং হয়েছিল। ফার্স্ট মিটিং ছিল 13ই আগস্ট, 15ই আগস্টের ছুটি থাকবে কি থাকবে না সরকারিভাবে, ইস্যু ভিত্তিক। সেকেন্ড মিটিং হয়েছিল যে সংস্কার কমিশনগুলো বিষয়ে মতামত। এই দুটো মিটিং হয়েছিল এবং সে যেটা বলছে, ইয়েস এটা গুরুত্বপূর্ণ যে এটা দায়সারা মিটিং ছিল, সেটা বোঝা যাচ্ছে যে একদিনে আপনার সম্ভবত 18 দলকে ডাকা হয়েছে। জাস্ট হচ্ছে ওই রাজনৈতিক প্রোগ্রামে আমরা দেখছি যে নেতাদের সাথে কর্মীরা আসে, সালাম এভাবে দেয় অথবা হাত মিলিয়ে চলে যায়। তো ওইরকম একটা পরিস্থিতি, যারা হুড়ো করে ঢুকতেছেন, আসতেছেন, ছবি নিচ্ছে, ভিডিও নিচ্ছে, 2-4 লাইন কথা বলছে, কেউ শুনতেছে কিনা শুনতেছে সেই দিকেও খেয়াল নেই। এরকম একটা মানে রাশের মধ্যে দিয়ে বলা চলে সেকেন্ড মিটিংটা হয়েছিল। এবং এটা প্রধান উপদেষ্টা ওনার জন্য একটা মানে কষ্টকর হয়েছিল যে এতগুলো মিটিং একদিনে কন্টিনিউ করা। এবং তখন ওদিন নজর জানছিলাম তার একটু শারীরিক সমস্যা ছিল, অসুস্থতা বোধ করছিলেন, কিন্তু তিনি মিটিংগুলো ক্যান্সেল করেন। এটা তার ব্যক্তিগত পরিশ্রম করেছেন, সেজন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এইটা কেন হবে যে একদিনে 18টা দলকে ডাকবেন? 2, 3, 4টা দলকে আপনি ডাকতে পারেন। প্রত্যেকটা দলকে যদি আপনি রেকগনাইজ করেন তাহলে তো মিনিমাম 1 ঘন্টার একটা আলোচনা থাকা দরকার। সেক্ষেত্রে আমি মনে করি এই 2টা মিটিংয়ে কোনো রাজনৈতিক দল, আমার সাথে ব্যক্তিগত অনেকের সম্পর্ক সেটা আলাদা বিষয়, কিন্তু রাজনৈতিক এই মিটিং জায়গা থেকে যদি বিবেচনা করি, 2টো মিটিংয়ের বিশেষ করে এই সেকেন্ড মিটিং, প্রথম তো একটা ইস্যুতে ছিল, এই মিটিংগুলো খুব বেশি কার্যকর হয় নাই। যে কারণে আপনি লক্ষ্য করেন প্রথম দিকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, আমরা 42টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছিলাম, এখনও আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলগুলো আলাপ আলোচনা করছি দেশের বিভিন্ন ইস্যুতে। যেমন রাষ্ট্রপতির ইস্যুটি যখন সামনে আসলো, এই যুগপথের দলগুলো কিন্তু পরিষ্কার সিদ্ধান্ত নিচ্ছে না, ছাত্ররা যে লাইনে চিন্তা করছে এই লাইনে একটা সংকট তৈরি হবে, কাজেই এমনিতে একটা সংকট, তার মধ্যে আরেকটা সংকট তৈরি করে দেশকে নতুন করে বিপর্যয়ের দিকে নেওয়া যাবে না। সেখানে কিন্তু বিএনপি একমত হয়নি। এবং বিএনপির সাথে যে যুগপৎ আন্দোলনকারী দলগুলো, তারাও কিন্তু বলছে যে জাতীয় ঐক্যমত ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ সম্ভব না। আলটিমেটলি রাষ্ট্রপতি অপসারণ হচ্ছে না, এটা আপনি ধরে নিতে পারেন। সেকেন্ড হচ্ছে এই নির্বাচনের ইস্যুতে বিএনপি শুরু থেকে আমাদেরকেও বলেছিল, আমরাও এটাই বলেছিলাম যে এখনই সরকারকে নির্বাচনের জন্য চাপ না দিয়ে আমরা একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই, এরকম একটা লাইন ছিল। এখন কিন্তু বর্ডার লাইনে চলে, যৌক্তিক সময়টা কি?
যৌক্তিক সময়টা আমার কাছে 5 বছরের জন্য যৌক্তিক মনে হতে পারে, ডক্টর আব্দুল্লাহ আল মামুনের কাছে মনে হতে পারে 3 মাস যৌক্তিক, আপনার কাছে মনে হতে পারে 2 বছর যৌক্তিক জিনিসটা কি না। কিন্তু যেহেতু এই গণ অভ্যুত্থানের পরে মানুষের সামগ্রিক সমাজ এবং রাষ্ট্র রাজনীতির একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কাজে আমরা মনে করি যে এই কাজগুলো করার জন্য সরকারের একটা নির্দিষ্ট সময় দরকার। সেটা 1 বছর হবে নাকি 2 বছর নাকি 6 মাস, সরকার তো 10 বছরও মনে করতে পারে যে এই কাজগুলো 53 বছরে হয়নি, সো আমাদের একটা তো কমন সেন্স বা আন্ডারস্ট্যান্ডিং এর বেসিক একটা জায়গা আছে। কমন সেন্স এবং আপনার যদি জনগণের সঙ্গে যোগাযোগ থাকে, আকাঙ্ক্ষাটা বুঝতে পারেন, তাহলে আপনারা কেন বলতে পারছেন না যে এই সময়টা কতদিন হওয়া উচিত? রাইট। এখন শুরুর দিকে আমরা বলি না এই কারণে যে আমরা সরকারকে একটা চাপের মধ্যে রাখতে চাই নাই, এবং এটা বিএনপিকে ধন্যবাদ দিতে হয়। বিএনপির মতো একটা বড় দল শুরুতেই যদি বর্ডার লাইনে চলে যেত যে 6 মাসে আমরা ইলেকশন চাই, তাহলে কিন্তু সরকার অনেকটা চাপের মধ্যে পড়তো। তো সেটা বিএনপি বলে নাই। এখন বিএনপি কেন বলছে? বিকজ কিছু সরকারের অ্যাক্টিভিটিসে বিএনপি কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে। ধর আমাদের ছাত্র নেতৃবৃন্দ, যেটা মামুন ভাই বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে, কিন্তু ক্লোজিংটা করেছে এই ছাত্র নেতৃবৃন্দ বা ছাত্ররা, এটা ঠিক। কিন্তু তারপরে এখন যদি ছাত্ররা সব জায়গায় এটা কন্ট্রোল করতে চায়, সরকার চালাইতে চায়, রাজনৈতিক দলও চালাইতে চায়, তাহলে তো রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনফ্লিক্ট তৈরি হবে। একদিকে ছাত্র রাজনৈতিক দল গঠন করার কথা বলছে, কাজ করছে, সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করে, আবার সরকারকে ডিকটেট করছে, আবার আপনার রাজনৈতিক দলগুলোর সাথেও তারা বিভিন্ন ইস্যুতে তাদের দিকে তাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করছে। তো এর ফলে রাজনৈতিক দলগুলো ভাবছে যে তাহলে কি সরকার ক্ষমতায় থেকে আবার কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এবং বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যাচ্ছে কিনা। এটা কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দল অনেকে এই আলোচনা তুলে আসছে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্বটাই কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছে। এটা আমাদের কোনোভাবেই কাম্য ছিল না যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা সুযোগ আমরা পেয়েছিলাম এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে দেশকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে যে আসলে শেষ পর্যন্ত সরকারের খুব ভালোভাবে এন্ডিং করার বোধহয় সুযোগ সরকারের জন্য হবে না। কারণ গত 3 মাসের যদি পারফরমেন্স আমরা দেখি, একটা নিউ ইলেক্টেড গভর্নমেন্ট কিংবা সিলেক্টেড গভর্নমেন্ট যারাই আসুক না কেন, তাদের 60 দিনের একটা কর্মসূচি থাকে, 100 দিনের একটা কর্মসূচি থাকে। এখন আমাকে আজকেও অনেক সাংবাদিকরা বলছেন ইন্টারভিউ নিতে যে ভাই সরকারের এই 3 মাসের কাজকে কিভাবে মূল্যায়ন করেন, আমি কি সফলতা দাও, আমি কোন জায়গায় বলেন সফলতাটা দেখাবো। একটা সফলতা ওইভাবে উল্লেখযোগ্য কোনো কার্যক্রম আমরা দেখাতে পারছি? 3 মাস এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারটাই স্বাভাবিক জায়গায় আসে নাই। যেই আপনার গণ অভ্যুত্থান ঘটেছে, আমরা পরিষ্কারভাবেই বলেছি যে গণ হত্যাকারী ফ্যাসিস্ট রাজনৈতিক দল এবং তার সহযোগীদেরকে বিচারের আওতায় আনা। সিম্পল 28শে অক্টোবর বিএনপি এবং বিরোধীদের সমাবেশ কেন্দ্র করে এবং তার পরবর্তী সময় নির্বাচনকে কেন্দ্র করে 32,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এইরকমের একটা অভ্যুত্থান ঘটে গেল, এখন পর্যন্ত বিগত স্বৈরাচারের সহযোগী কিংবা স্বৈরাচার যারা ছিল তাদের 3200 জনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়নি, বরঞ্চ অনেকে আপনার সেফলি বর্ডার পার করে দেওয়া হয়েছে, অনেকের বাসায় বসে পাসপোর্ট করে দেওয়া হচ্ছে। তো এখন কিন্তু অনেকে আরও এটা ক্ষুব্ধ হচ্ছে যে আমরা ভাই জীবন দিলাম, রক্ত দিলাম, এই সরকারকে আজকে এই পরিস্থিতি তৈরি করলাম, তারা কি আমাদের সাথে মশকরা করছে যে যাদের বিচার করা দরকার, গ্রেপ্তার করা দরকার, তাদেরকে গ্রেপ্তার না করে কোথায় কেউ কোন 2-1 অভিনেতা, 2-1 বয়স্ক নেতৃবৃন্দ, ধরেন মান্নান সাহেবের মতো লোক ধরলেই কি না ধরলেই কি, অথচ যারা মেইন কালপ্রিট তাদের কেউ ধরা পড়ছে না। সেটা কেন হচ্ছে, কারা করছে, সেই প্রসঙ্গটা আমি আপনার কাছ থেকে পরে শুনতে আসি। তার আগে ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনি শুনছিলেন যে, এবং এই আলোচনা হচ্ছে এখন কিংস পার্টি হবে কি না, ছাত্ররা পার্টি বা ছাত্রদের নামে পার্টি হবে কিনা। আসলে ছাত্র বলতে কে ছাত্র আর কে ছাত্র না, এবং কার সঙ্গে ছাত্রদের সারা দেশের যোগাযোগ আছে, সব ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের কোনো সংযোগ আছে কি না, স্কুলগুলোর ছাত্রদের কী অবস্থা, সবার প্রতিনিধিত্ব তারা করে, এসব নানা প্রশ্ন আছে। আপনার কী মনে হয় যে, এবং এই যে নূর যেটা প্রশ্ন তুললেন শেষ মুহূর্তে, এই যে মামলা মোকদ্দমা যেগুলো হচ্ছে, গ্রেফতার হচ্ছে, আবার অনেকে বেরিয়ে যাচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। যে না, ইভেন বিজনেস কমিউনিটিকে যেভাবে, মানে অনেকেই মনে করছেন যে 2007-8 যেরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছিল এবং শেষ পর্যন্ত নেট রেজাল্ট হচ্ছে 0, কিছুই বের হয়নি সেখান থেকে। তো একই জিনিস আবার হতে যাচ্ছে কি না, সেই আশঙ্কাটা আমি শুরুতে বললাম। পলিটিক্যাল পার্টি ফর্ম করার যে কারো অধিকার আছে এবং যে কেউ সেটা করতে পারে। এবং নূর যেটা বললেন যে কিংস পার্টি ফরমেশনে যাবে কিনা বা তারা কি করবে, আনফর্চুনেটলি সেই ডাইরেকশনটাও কিন্তু ক্লিয়ার না। তারা যদি পলিটিক্যাল পার্টি ফরমেশনের দিকে যায়, আমার মনে হয় না যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকের সেই রাইট আছে। এবং আরও একটি জিনিস, যে স্টুডেন্টরা যদি রাজনীতিতে থাকে এবং সুষ্ঠু রাজনীতি করতে চায় এবং পলিটিক্যাল পার্টি ফরমেশনের দিকে যায়, তাতেও আমার মনে হয় যে কোনো আপত্তির জায়গাটা নেই। কিন্তু
সমস্যা যেটা হচ্ছে যে এই মুহূর্তে তারা কোনো না কোনো ফর্মে সরকারের একটা অংশ, এবং যে প্রশ্নটা উঠবে যে কিংস পার্টি কিনা, এবং আপনি যেটা বলেন যে 2007-এর মতো আবার একটা আবহাওয়া তৈরি হয় কিনা, যে আতঙ্কের পরিবেশ, সেই জায়গাটায় বোধহয় এখনও যায়নি। আর একটা হচ্ছে যে কিছু সফলতা নেই, এটাও বোধহয় বলা ঠিক হবে না, কিছু সফলতা সরকার আছে, যেমন ব্যাংকিংয়ে, যেমন ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ ব্যাংকের আমি সফলতাটা আমি একজন ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ছাত্র হিসেবে দেখি, যেখানে কিছু কাজ হয়েছে। হয়তোবা যেটা আমি বারবার যে পলিটিক্যাল পার্টি সংযুক্ত হলে আরও ভালো হতো, কমিশনগুলো গঠন হয়েছে, আপনার কিছু কিছু গ্রেপ্তার একেবারে হয়নি, কিছু গ্রেপ্তার হয়েছে, বাট আমি এই আন্দোলনে যেমন নূর ছিল, আমি নিজেও ইনভলভ ছিলাম, এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল যে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং স্বচ্ছ বিচার করতে হবে, সেই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে অবশ্যই। এছাড়াও যেভাবে আগের অবস্থার সঙ্গে এটাকে একটু তুলনা না করাটাই ভালো, যেভাবে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছে, পুলিশকে যেভাবে ধ্বংস করা হয়েছে, ব্যাংক বিমা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে কিন্তু একটু সময় লাগবে। সেজন্য একেবারেই কিছু হয়নি সেটি আমি বলছি না, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যদি স্টুডেন্টরা রাজনৈতিক দল করতে চায়, এই সরকারের দায় কিন্তু তাদের, এটা আমরা মিডের একটা ভাষায় বলি সোশ্যালজিস্ট, যে মিরর ইমেজ, অর্থাৎ কেউ যদি ক্ষমতায় থাকে বা কোনো জায়গায় অবস্থান করে বা তাদের একটা প্রতিভূ তৈরি হয়, তাহলে কিন্তু এই দায়ভার তাদেরকেও নিতে হবে, যেটা নূর একটু আগে বলার চেষ্টা করলো। কিন্তু এমন হতো যে সরকারের না থেকে তারা একটা পলিটিক্যাল পার্টির দিকে যেত, সেটা বোধহয় ভালো হতো, কিন্তু এখনও তো আমরা বুঝতে পারছি না পলিটিক্যাল পার্টির দিকে যাবে না, নাগরিক কমিটির ভূমিকা কী হয় না হয় সেটা সময় নির্ধারণ করবে। কিন্তু এটা ঠিক যে পলিটিক্যাল পার্টিতে গেলেও তাই কিন্তু অনেক দায়বদ্ধতা নিয়ে যেতে হবে, কারণ এই সরকার কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থ সেই ব্যারোমিটারে কিন্তু মানুষ মাপার চেষ্টা করবে। চেষ্টা আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো শিক্ষক, নূরেরও ছাত্র তো শেষ হয়েছে বোধহয়, খুব বেশি সময় চায়নি। এই যে স্টুডেন্টদের পার্টি, ধরেন যারা আজকে স্টুডেন্ট হিসেবে পার্টি করতে চাইছে, এই পার্টি স্টুডেন্টদের পার্টি কতদিন থাকবে, মানে এরা কতদিন স্টুডেন্ট থাকবে, কিসের উপর এটা নির্ভর করবে যেটা আসলে স্টুডেন্টদের পার্টি? না, স্টুডেন্টদের মানে প্রথম নূররা যখন দল করবার কথা বলে তখনও তাদের ছাত্রত্ব বা ছাত্রত্বের গন্ধ তাদের শরীর থেকে যায়নি, কিন্তু নূর কি ক্লেম করতে পারবে যে এটা আমার আজকে ছাত্রদের পার্টি বা সারা দেশের ছাত্ররা তার সঙ্গে আছে, এটা তার কোনো রাইটস আছে কি? না, প্রথম কথা হচ্ছে যে আমি খুব রেসপেক্টফুলি বলছি, এটা তো ফ্যান্টাসিও বটে যে একটা বড় আন্দোলনের সফলতা, তাদের ইমোশন, পাবলিক রিকগনিশন। আবার অনেকে তো স্টুডেন্টদের শাসন শুনলেই ভয় পায়। না, সেটাই বলছি, এটা তো তালিবান শাসন, এবং তালিবান মানে আপনি তালিবানের অর্থ জানেন, ছাত্র, তো সেটা তো অনেকের মধ্যে সারা পৃথিবী জুড়ে ভীতি কাজ করে। বিসিলু ভাই, আন্দোলনের সফলতার একটা ফ্যান্টাসি এবং রাজনৈতিক দলের বাস্তবতাটা কিন্তু একেবারে ভিন্ন জিনিস। আপনার পলিটিক্যাল আইডিওলজি কী হবে, আপনার সিম্বল কী হবে, আপনি পাবলিকের জন্য কী করবেন, এই ইমোশন তো এক্সিস্ট করবে না। পাবলিকের ইমোশন তো এভাবে থাকবে না, এটা ক্ষয়িষ্ণু, সেটা ক্ষয় হবে। আপনি যে কথাটা বলছেন যে 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্টে যে ছাত্রদের যে নাম্বারে এদেরকে সাপোর্ট করা হয়েছিল, এই নাম্বারটা এখন অলরেডি রিডিউস করেছে। তো সেই বাস্তবতা ভিন্ন। যদি পার্টি করতে হয় তাহলে সাধারণ মানুষের পার্টি করতে হবে, সেই জায়গায় তো কোনো রকম অ্যাক্টিভিটি দেখছি না যে কাউকে সামনে নিয়ে আসতে হবে। আমি তো মনে করি না যারা যেসব আমাদের শিক্ষার্থীরা সফল হয়েছে, আমার অনেক রেসপেক্ট তাদের প্রতি, যেটা বারবারই বলছি যে ফেসিজম মুক্তি হয়েছে তাদের মাধ্যমে, কিন্তু তারাও তো একটা পলিটিক্যাল পার্টির ফেস এখন হতে পারেনি। ছাত্রদের পার্টি তো ইলেকশনে আসবে না। ঠিক যে শুধু তাদের মাধ্যমে হয়েছে না, আমি তো একটু আগে বলেছি যে শেষ লাইনটা ক্রস করেছে তাদের মাধ্যমে, কিন্তু 15 বছরে মিডিয়ার অবদান, 15 বছরে বিএনপির অবদান, ওনাদের সংগঠনের অবদান, সমস্ত দলগুলো, এবং যেহেতু আন্দোলনটার মধ্যে ছিলাম, আমি জানি কোন স্পটে কে থাকবে, কীভাবে হবে, শিক্ষকদের ভূমিকা কী হবে, কবে কোন প্রোগ্রাম হবে, কিন্তু তাদের সবার সামনের ফেসটা ছিল, আমি ওই কথাটা বলছি, কিন্তু সেটা ক্ষয়িষ্ণু এবং সেখান থেকে বের হতে হবে। যদি পার্টি করতে হয় তাহলে সেই পলিটিক্যাল পার্টির আইডিওলজি, ম্যান্ডেট, সিম্বল, সেটা কিন্তু আমার কেন জানি মনে হয় সেটা একটা লং টার্ম প্রসেস, এবং সেটা কতটুকু শাইনিং বা কতটুকু সফল হবে আমার সন্দেহ রয়েছে। দ্বিতীয় যে আরেকটি বিষয় বলছেন যে আপনি একটা পার্টি তো করলে হবে না, আপনার সাপোর্ট বেসটা কী হবে। যখন আপনার ছাত্রদের নাম দিয়ে পার্টি করবে, যেটা নূরের ক্ষেত্রে হয়েছে, যে ওরা পার্টি করেছে, বাট হি হ্যাজ গন থ্রু এ প্রসেস, শেষ করে তারপরে একটা পার্টি ফরমেশনের দিকে গেছে, বাট তারা কতটুকু সময় পাবে, ইলেকশন কেন্দ্রিক পার্টি হবে কিনা, বা নাকি জাতির পরিবর্তন, ভাগ্য বিনির্মাণ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারা যে পার্টি করতে, সেটা লং টার্ম ভিশন। ইমরান খানের ক্ষেত্রে যেটা হয়েছে, হি ফট ফর 20 years, সেরকম কোনো ট্রান্সফরমেশনে যাবে কিনা সেটা এখনও ক্লিয়ার না। বাট মেইন যে জায়গাটা, সেটা হচ্ছে জনপ্রিয়তার যে ব্যবহার বা জনপ্রিয়তা ধরে রাখা, বা সোশ্যাল মিডিয়ায় লাইক বা লাভ সাইন অথবা কমেন্ট দেখে তো পার্টি হবে না। পার্টি তো ভিন্ন জিনিস। আপনাকে সেই পার্টি ফর্ম, আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশ বড় দেশ না, কিন্তু অনেক বড় একটা 64 ডিস্ট্রিক্ট, এতগুলো উপজেলা, তার স্ট্রাকচার কি হবে সেই সময়। আমার মনে হয় যে বিএনপি যে কথাটা বলছে, যে নুরু একটু যে কথাটা বললো, যে
তারা কি তাকে ডিলে করতে চায় কিনা, রাজনীতিতে দূরে রাখতে চায় কিনা, এইটার কিন্তু একটা মাপযোগ থাকতে হবে যে অ্যাক্টিভিটিটা কি হচ্ছে এবং এখানে গভর্নমেন্টের দিক থেকে অ্যাক্টিভিটিগুলো কতটুকু আগাচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সংস্কার কেন্দ্রিক। কিন্তু আমি যে মেইন এখানে যে একটা কনক্লুড করতে চাই যে ফ্যান্টাসির মধ্য দিয়ে পার্টি ফরমেশনের কথা বলা হচ্ছে সেটি আমি খুব রেসপেক্টফুলি বলছি, সেটি বোধহয় বাস্তবতা নয়। আপনাকে শুধুমাত্র ছাত্রদের পার্টি হবে, তারা ইলেকশন করবে, তারা সরকার গঠন করবে, এটা আসলে বাস্তবতা নয়। এটা যে বারবার যেটা বলছি এটা ইমোশন। আরেকটা জিনিস বলে দিল শেষ করি, সেটা হচ্ছে যে আমরা সাইকোলজিকে সিংহভাগ ছাত্র, যদি আপনি ছাত্র বলতে যা বোঝায়, সিংহভাগ ছাত্র তো এমনিতেই ভোটার না। না, আরো একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যে যাদেরকে নিয়ে আন্দোলন করেছেন ওখানে তো ছাত্র দল ছিল, ওর দল ছিল, অন্যদের দল, শিবির ছিল, অ্যাক্টিভলি ছিল, অনেকগুলো ছিল। সেটা তো এখন আর নাই। ওখানে তো সংখ্যাটা এমনিতেই ধরলাম 40 ভাগ 50 ভাগ। আরো একটা কথা আছে, স্টুডেন্টরা তখন একটা টার্গেট নিয়ে আন্দোলন করছিল যে তাদের বিসিএস বা অন্য যেটা হি লেড এ মুভমেন্ট 18-এ যেটা নূর যেটা করছে। কিন্তু এখন তো তারা ঘরে ফিরছে, পড়াশোনা শুরু করছে, হলে ফিরছে, তাদের জব। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করে। একবার যে জায়গায় তারা আন্দোলন, এবারের চিত্র কিন্তু তা ছিল না। না না, কিন্তু মনে রাখ, ওইটা আমি বলিনি, বলছি যে প্রাইভেট ইউনিভার্সিটি তাদের যে অংশগ্রহণটা, না জিরো ভাই, তাদের যে অংশগ্রহণটা, যদি ক্যাজুয়ালিটির হিসাব দেখেন সেখানেও দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তাদের যে রোল আপনি অস্বীকার করতে পারবেন। আমি ওটাতে যাচ্ছি না, আমি বলছি যে যারা অংশগ্রহণ করলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তারা তো আর ওভাবে অংশগ্রহণ করবে না। তো সবকিছু মিলে আমি দেখি যে পার্টি করতে গেলে, মানে আমার যতটুকু আমি বুঝি যে সে পথটা অনেক বন্ধুর বিপদ সংকুল বটে। মিস্টার নুরুল হক, আমি যে সংস্কার কমিশনের আলোচনাটা আপনাদের জন্য আমি একটু বুঝতে চাই, যদিও একটা ধারণা ইনিশিয়ালি দেওয়া হচ্ছিল যে সংস্কার কমিশনগুলো সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে তারা একটা সিদ্ধান্ত উপনীত হবার দিকে যাবে। কমিশন মোটামুটিভাবে 10টি হয়েছে এবং পরে আবার হঠাৎ করে ধারণা দেওয়া হলো যে না, আগে কমিশন রিপোর্ট দিবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। সো এই প্রক্রিয়ার এই যে সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত পরিবর্তন সবসময় খারাপ কিছু না, ভালো কিছু অনেক সময়। বাট আপনাদের সঙ্গে কি কমিশনগুলোর কোনো ফর্মাল, ইনফর্মাল বা তাদের মধ্যে আর্টসটা কি দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলোকে অনবোর্ড করতে হবে, তাদের মতামতটাকে অ্যাকোমোডেট করতে হবে, সেই প্রয়াস কি আপনি দেখতে পানি 10টি কমিশন? এই 10টি কমিশনের মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের যিনি দায়িত্বে আছেন বদিউল আলম মজুমদার, উনি তো লাস্ট বলা চলে আসলে অন্তত আই থিঙ্ক প্রায় 3 ডিকেডস এই যে নিয়ে কাজ করেছেন এবং উনি বিভিন্ন এই সরকার গঠনের আগেও এগুলো নিয়ে কাজ করেছেন। ইভেন উনি কিছু সেমিনারে আমরা বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছি, সেখানে সে ছিল এবং আমি লক্ষ্য করছি সে খুব মানে গুরুত্বের সাথে বিভিন্ন বক্তব্য নোট করেছে, বিভিন্ন অংশীজনের মতামত শুনতে পেয়েছে। আলটিমেটলি সে আয়োজন না করলেও ওইখানে সবাই আছে, সে তার মতামতটা শুনতে পাচ্ছে। আই থিঙ্ক তার কাজের জন্য একটা বড় সাপোর্ট হচ্ছে। তো তার একটা রোল আমরা দেখতে পেয়েছি। আর অন্য কমিশনের ওইভাবে, আর এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনেরও কিছু আমরা কর্মকাণ্ড, সভা, সেমিনারের মাধ্যমে বিভিন্ন জনের বক্তব্য আসলে শোনাটা, এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি এবং অনেকের দেখা যায় আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম, অনেকের ব্যক্তি পর্যায়ের সাথে আগে থেকে একটা যোগাযোগ ছিল, সে বোঝার চেষ্টা করছেন যে তাদের সাইকোলজিটা কী। কিন্তু মামুন ভাই যেটা একটা কথা উল্লেখ করেছেন, এটা একটা ইম্পর্টেন্ট। কারণ একটা রাজনৈতিক দল যেটা আপনার যদি ইন্টারেকশন না থাকে, মিথস্ক্রিয়া আমি একটা লিখে দিলাম, আপনি নিবেন কি নিবেন না সেটা তো আমি জানি না, কিন্তু আপনার তো শোনা দরকার যে আমি এই 70 নম্বর অনুচ্ছেদ বাতিল চাচ্ছি, সে বলছে আদা বাতিল, যে না শুধুমাত্র অর্থ বিল ব্যতীত আপনার বাকি কোথাও বিরোধিতা সরকারের, হ্যাঁ 70 নম্বর অনাস্থা ভোট ব্যতীত আর অর্থ বিল ব্যতীত, তাহলে সে কেন ওইটা বলছে, আমি কেন পুরো বাতিল চাচ্ছি? এটা একটা ডিবেট শোনা দরকার। তো তাহলে তো তারা একটা কনক্রিট ডিসিশনে পৌঁছাতে পারতো। কিন্তু সেটা না করে কমিশনগুলোর সিদ্ধান্ত যদি এরকম লিখিত প্রস্তাব দেবে তাহলে এটা খুব ভাইব্রেন্ট হবে না। দ্বিতীয়ত এই কমিশনগুলো করেছে, এখানে এই কমিশন একটা প্রতিবেদন দিবে সরকারের কাছে, সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, তো এটা হচ্ছে একটা লং প্রসেস। অথচ এই প্রত্যেকটা কমিশনেই যদি রাজনৈতিক দলগুলোকে বলতো যে আপনাদের 2-1 জন করে প্রতিনিধি দেন, তাহলে কিন্তু ওই প্রতিনিধিদের মাধ্যমেই তাদের বক্তব্যগুলো শক্তভাবে এখানে উঠে আসতো এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা সম্মিলিত হয়ে একটা সিদ্ধান্ত, বলা হচ্ছে একটা ফাইনাল সিদ্ধান্ত কিন্তু গভর্নমেন্টের কাছে প্রপোজ করতে পারতো। তারপরে গভর্নমেন্টের দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ সমঝোতায় না গেলেও হইতো, ওই কমিশনই এটা ফাইনালাইজ করে দিত রাজনৈতিক দলগুলোর মতামত দিয়ে যে না এখানে ঐক্যমত সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে আমার মনে হচ্ছে একটা মানে সময় ক্ষেপণের একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, যার ফলে এগুলোকে কেন্দ্র করে কিন্তু একটু সন্দেহ সংশয় অনেকে বলছে যে আশা
এইটা আবার এরকম কেন হচ্ছে, এবং কিছু কমিটির বা সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করে, এটা একটা প্রশ্নের জন্ম দিয়েছে যে তাদের কাদের স্থিরতা তাদের নাই। মামুন ভাই যেটা বলছে, অবশ্যই সরকারের কিছু জায়গার অ্যাকশন মানে শুরু হয়েছে, ভালো অ্যাকশন, সেটাতে ধন্যবাদ দিতে হয়। ধরেন এখন ব্যাংকিং ক্ষেত্রে তারা দৃশ্যমান হচ্ছে, কিন্তু আমরা একই দিকে এটাও কিন্তু ভাবতে হবে, আমি যাই আপনারা নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন, অনেক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে একটা অনলাইন অপারেটর ব্যাংকিং থেকে 5,000 টাকার বেশি সেন্ড করা যাচ্ছে না। তারপর ব্যাংকের এখনও আপনার ভালো ভালো ব্যাংকগুলোতে অনেক ব্যাংক এখনও 20,000 টাকার বেশি নগদ দিতে, 1 লাখ টাকার বেশি দিতে পারছে না। তো এই ক্রাইসিস তো মানুষকে আরও আতঙ্কিত করছে। সেই দিক থেকে তো মানে আর্থিক ব্যবস্থার খুব ভালো সাউন্ড আসতেছে সেটা না, শেয়ার বাজারের অবস্থা সেটা ভালো দেখা যাচ্ছে না। এখন আমরা তো এটা পরিষ্কারভাবেই বলছি যে আমাদের সকলের এই আন্দোলন সংগ্রামের উপরে ভর করে এই সরকার এসেছে। সরকারের যেমন দায় আছে, আমাদেরও সরকারকে সফল করার জন্য একটা কর্তব্য আছে। কিন্তু সরকারের কাজে তো রাজনৈতিক দলগুলো বা যারা মেইন স্টেক হোল্ডার, আপনি যদি ধরেন যে স্বাভাবিকভাবেই 5ই আগস্টের আগে একটা ফ্যাসিস্ট শক্তি ছিল আর একটা গণতান্ত্রিক শক্তি ছিল। গণতান্ত্রিক শক্তির পক্ষে হেফাজত, বাম, ডান, বিএনপি, জামাত, গণ অধিকার সবাই ছিল, এমনকি সাংবাদিক, বুদ্ধিজীবী, আর্মি বলেন, সবাই শেষ পর্যন্ত একটা পজিশন নিয়েছিল। ফ্যাসিবাদের পক্ষে একদল অবস্থান নিয়েছিল, গণতন্ত্রের পক্ষে একদল অবস্থান নিয়েছিল। আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি জয়ী হয়েছি। 5ই আগস্টের পূর্বে আমাদের যে একটা ইস্পাত সম ঐক্য ছিল, আপনি যেটা বলছিলেন যে যার ফলে ছাত্ররা একটা জাতীয় ঐক্যের সেন্টারে ছিল, এখন ছাত্ররা তাদের কর্মকাণ্ডে সেই সেন্টারে নাই, কারণ অলরেডি যে তাদের সিদ্ধান্তের সাথে কন্ট্রাডিক্ট হয়ে গেছে রাজনৈতিক দলগুলো। একবার প্রেসিডেন্টকে অপসারণ ইস্যুতে, সংবিধান ইস্যুতে, ছাত্র বলছে সংবিধান বাতিল। বিএনপির মতো মেজর পার্টি যদি ডিনাই করে, সেখানে এটা কতটুকু আগানো যাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। বিএনপি কিন্তু পরিষ্কারভাবে বলছে সংবিধান মানে নতুন করে লেখার অথরিটি এই গভর্নমেন্টের নাই। তাহলে জন আকাঙ্ক্ষা কিংবা ছাত্র নাগরিকদের সবার যে প্রত্যাশা ছিল যে নতুন একটা সংবিধান রচনা করা যেতে পারে কিংবা নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা যেতে পারে, সেটার জন্য তো রাজনৈতিক স্টেক হোল্ডারদের মতামত ছাড়া আপনি পারতেছেন না। সংবিধান সংশোধন করতে হলে যদি আপনার গণপরিষদ গঠন করতে হয়, কিংবা যেহেতু ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে আপনি যদি একটা গণভোটেরও দিকে যেতে পারতেন, রেফারেন্ডাম করেও সেটাও একটা মানে সিদ্ধান্তে পৌঁছানো যেত, সে ধরনের কোনো পদক্ষেপ কিন্তু আসলে খুব গোছালো আমরা দেখি নেই। ইউনূস স্যারের প্রতি আমাদের কিন্তু সবারই সম্মান আছে। আমি ইউনূস স্যারকে লাস্ট মিটিংয়ে বলছিলাম যে স্যার, আপনি এখন গভর্নমেন্টের চিফ হয়েছেন, সেজন্য আপনাকে সম্মান করছি। নো, আপনাকে নিয়ে শেখ হাসিনার এই যখন হ্যারাসমেন্ট, জুডিশিয়াল হ্যারাসমেন্টগুলো শুরু হয়, তখন আমরা আপনার পাশে ছিলাম, আমরা প্রতিবাদ করেছি, প্রতিক্রিয়া দেখিয়েছি। আমরা কোনো বেনিফিট চাই না, কিন্তু আমরা চাই আপনার যে কানেক্টিভিটি, আপনার যে নলেজ, আপনার যে নেটওয়ার্ক, সেটাকে কাজে লাগিয়ে আমরা দেশটাকে একটা জায়গায় নিয়ে যাই। কিন্তু আমাদের কিছু অনেক উপদেষ্টার সাথেই তো আমরা ব্যক্তিগতভাবেও বেশি ভালোভাবে পরিচিত। তাদের অনেকের কথা শুনে কিংবা কিছু কাজ দেখে মনে হচ্ছে যে কিছু ক্ষেত্রে উপদেষ্টারাও স্বাধীনভাবে চিন্তা করতে পারছেন না। লাইক আগে যেমন শেখ হাসিনাই সব কিছু আপনার সিদ্ধান্ত নিবে, তো কেন যেন উপদেষ্টারাও সব কিছু মনে করছেন যে চিফ স্যার ছাড়া এটা করা যাবে না। এখন আমার এটা ধারণা, চিফ স্যার কখনোই বলেন না যে এটা তার অনুমতি নিয়েই করতে হবে, কিন্তু কেন উপদেষ্টারা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারছেন না, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, প্রতিক্রিয়া দেখাতে পারছেন না, এইটাও একটু মানে এটা জানা দরকার। ডক্টর মামুন, এই আলোচনা বা এই বিতর্কটাও আছে, যেটা শেখ হাসিনার আমলে আমরা বিতর্ক ফ্যাসিলিটেট করার চেষ্টা করতাম বা বোঝার চেষ্টা করতাম, সেটা হচ্ছে যে গণতন্ত্র আগে না উন্নয়ন আগে, আর এখন বিতর্কটা হচ্ছে সংস্কার আগে না নির্বাচন আগে। সো আপনি একটু আমাদেরকে ক্লারিফাই করবেন যে আপনি কি মনে করেন? আমার মনে হয় এবার যে কস্ট বা স্যাক্রিফাইস আমরা করেছি, এতগুলো মৃত্যু, এতগুলো আহত, এতগুলো অঙ্গহানি, আমি প্রায়োরিটি করতে চাই সংস্কার আগে, তারপরে নির্বাচন। এবং সংস্কার কি সংস্কার আমি আসছি ওটাতে, এবং সংস্কার এবং উন্নয়ন প্যারালাল এবং আগে পরে না করা। কিন্তু সেখানে প্রশ্নটা হচ্ছে ক্যাপাসিটি, যে আপনি যে গভর্নমেন্টটা এই মুহূর্তে আছে তাদের ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট তো করতে হবে। নূর একটা সুন্দর কথা বলেছে যে আমাদের টার্গেট সামনে থাকতে হবে, আমি 60 দিনে কী করবো, 100 দিনে কী করবো। ক্যাপাসিটির জায়গাটা আমরা এটা খুবই আপেক্ষিক আলোচনা, বাট এই মুহূর্তে যদি দেখি যে আওয়ামী লীগের টার্ম যদি আমরা দেখি, তারপরে প্রায় 60 জন মন্ত্রী ছিল, কিন্তু এখানে মাত্র 20 জন। এবং ডেমোগ্রাফিক অ্যানালাইসিস যদি আমরা করি, এজ গ্যাপ, এক্সপেরিয়েন্স গ্যাপ, সব কিছুতেই কিন্তু খুব একটা সুগঠিত কাঠামো কিন্তু সেখানে নেই। সেই জন্যই ক্যাপাসিটির জায়গাটা আছে। এবং যদি এমন হতো যে একটু সংখ্যাটা বাড়িয়ে 40 বা এরকম সংখ্যা নেওয়া যেত, এজেন্ডা ঠিক করা যেত, তাহলে কিন্তু আপনি ইউ ক্যান দেন ডিভাইড পিপল। আপনি বাণিজ্য এবং অর্থ দুটো মন্ত্রণালয়
একজনকে দিয়েছেন, আমি এটা আসলেই একটা প্রশ্নবোধক চিহ্ন। কীভাবে হবে? 7টা-8টা আমাদের যে নতুন উপদেষ্টা যারা, তাদেরকে অনেকগুলো মন্ত্রণালয় দেওয়া, যারা অন্যান্য উপদেষ্টারা আছেন অনেকগুলো, এখানে তো একটা ডিসফাংশনিং হবে তো আপনার। এটা তো রাষ্ট্রযন্ত্র তো অনেক বড়। ইউনূস স্যার ওনার প্রথম বক্তব্যে বলেছেন যে এটা একটা অনেক বড় যন্ত্র। তো সেই যন্ত্র সঠিকভাবে পরিচালনার জন্য সঠিক মানুষ, অভিজ্ঞ মানুষ, সঠিক বয়সের মানুষ আপনার প্রয়োজন হবে। সেজন্য এজেন্ডা সেটিংটা, আপনি যে প্রশ্নটা করলেন যে কোনটা আগে হবে, ফিরি দ্বিতীয় প্রশ্নটাতে যে সংস্কার কেন আমাদের করে নেওয়া উচিত বা সুযোগ আসবে কিনা, সেই জায়গাটাতে যে জিনিসটা হচ্ছে অবশ্যই সংস্কার আগে। সমস্যাটা যেখানে জিলবে, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি জানি যে আপনি যখন সংস্কার প্রক্রিয়া যাবেন বা কোনো কনসেনসাস ডেভেলপ করবেন, আপনি জানেন 4টা বা 5টা পদ্ধতি আছে, এটা আপনাকে মানতে হবে। এটা একদম বেসিক, যেটা আমরা সামাজিক চুক্তি বলি, হবস লক্সের একটা চুক্তি, যে সবাই মিলে সবার কল্যাণে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব। 2 নম্বরটাকে আমরা বলি যে সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকবো আমরা। 3 নম্বরটাকে আমরা বলি যে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত নেব। আর নতুন এক ধরনের যে মিনিমাম কনসেনসাস, যেটা জন রলসের একটা থিওরি, আমরা বলি যে উদারনৈতিক তত্ত্ব, সেই জায়গাটা ছাড়া কিন্তু আমাদের আর কোনো স্কোপ নাই। মানে 4টা স্টেপ আমি বললাম বা 4টা তাত্ত্বিক অবস্থা, তাহলে সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে যে একটা সবার স্বার্থে মিনিমাম একটা জায়গায় আমাদের কনসেনসাসে পৌঁছতে হবে যে আমাদের রাষ্ট্রের মঙ্গলের জন্য, একটা মানবিক বাংলাদেশের জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা এই সংস্কারটা মেনে নেব। কিন্তু এই যে 4টা পয়েন্ট জুলুর ভাই, তার কিন্তু মুখ্য বিষয়টা হচ্ছে ডিসকাশন, ডায়ালগ। আপনি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেটা করে অনেক কিছু সমাধান করা যায়। তো একদিকে হচ্ছে যে যেটা বলেন আপনি প্রায়োরিটি, যে আমরা সংস্কার চাই, তাহলে তাদের জন্য কিছু সার্টেন পিপল থাকতে হতো যে কন্টিনিউয়াসলি এনগেজ, যে পলিটিক্যাল উইংটা ডিল করবে, রাইট? কিছু মানুষ থাকা উচিত ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ উইংটা ডিল করবে, আর কিছু মানুষ থাকা উচিত ছিল অর্থনীতি, শৃঙ্খলা, এটাকে দেখবে। এই কম্পার্টমেন্টালাইজেশনটা কিন্তু হয়নি। আপনি এই কম্পার্টমেন্টালাইজেশনটা হয়নি। কম্পার্টমেন্টালাইজেশন না হওয়ার কারণে, যেটা বললাম যে ক্যাপাসিটির ইস্যু, আর একটা হচ্ছে যদি আপনি কম্পার্টমেন্টালাইজ না করতে পারেন, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি আসলে গুলিয়ে ফেলবেন, রাজনৈতিক তত্ত্বে আপনি গুলিয়ে ফেলবেন। তো সেটার কিন্তু একটা সিমটম আছে। আমরা এটা দেখতে চাই না। আমরা উন্নয়নও দেখতে চাই, আমরা সংস্কারও দেখতে চাই, আবার সুশাসনও দেখতে চাই। ক্লিয়ার, বাট একটা তো হচ্ছে ধরেন যে সংস্কার, তো মানে সংস্কার বলতে আমরা যে বুঝাই, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, নেভার এন্ডিং, এটার কোনো শেষ নাই আসলে, এবং চলতেই থাকবে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে। এটা একটা দিক। দ্বিতীয় যেটা আপনি বলছিলেন যে ওই যে 4টা পন্থার কথা বললেন, ওয়েল সেইড, এর মধ্যে তার মধ্যে যে রাজনৈতিক উদারনৈতিক, আচ্ছা এইটাই ফিটিং করবে এই সিচুয়েশনে, এই সিচুয়েশনে ফিটিং করবে। মানে আপনি যেখানে উদারনীতির কথা বলছেন, একটা পারসেপশন তৈরি হচ্ছে যে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা বা তাদের মধ্যে প্রভাবশালী অংশটা রাষ্ট্রকে একটা এমন একটা ডিরেকশনের দিকে নিয়ে যাচ্ছে, এমন একটা ইডিওলজিক্যাল ফ্রেমের মধ্যে নিয়ে যেতে চাইছে, যেটা আসলে অনেকেই পছন্দ করছেন না, মানতে চাইছেন না, এবং ওই রাজনৈতিক উদারনৈতিক ধারণার সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। ডু ইউ এগ্রি উইথ দ্যাট? না, এগ্রি। নূরের কাছেও আমি এই প্রশ্নটা থাকলো। আপনি দেখেন বিজয় ভাই, রাজনৈতিক একটা রেটরিক থাকে, একটা তাত্ত্বিক জায়গা, একটা রিয়েলিটি থাকে। আমরা দুটো কেন জানি রেটরিকটাকে সামনে বেশি আনা হচ্ছে। এই গভর্নমেন্ট অমুক সালটাকে গুরুত্ব দিতে হবে, অমুক চেতনা জায়গাটাতে দেখতে হবে, কিন্তু সেটা করতে গিয়ে তারাই দিচ্ছে, তারা দিচ্ছে বলেই তো ওই যে পারসেপশনের কথা বললাম সেটা তৈরি হচ্ছে। এটা তো আর এমনি এমনি তৈরি হচ্ছে না। আপনার মেইন এজেন্ডা থেকে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন কি? যেমন আপনি সংস্কারের কথা বললেন, আমরা সামাজিক এবং মানে সোশ্যোলজি এবং পলিটিক্যাল সায়েন্সের 5টা স্টেপের কথা আমরা বলি। প্রথমত সংস্কারের এজেন্ডা আপনাকে সেট করতে হবে, দ্বিতীয় হচ্ছে যে সংস্কার প্রস্তাবনা দিতে হবে, তৃতীয় হচ্ছে সংস্কার পর্যালোচনা হতে হবে, সংস্কার এগ্রিড হতে হবে, সেটা মনিটরিং হতে হবে। যদি এভাবে থিওরিটিক্যালি দেখি তাহলে কিন্তু সময়টা লম্বা। তো আপনি যদি আলাদা এখন যদি আপনি রেটরিকের জায়গাটায় থাকেন, অপারেশনাল জায়গাটায় না আসেন, আপনি দেখেন ওনাদের সাথে ডায়ালগের কিন্তু সংস্কারের এজেন্ডা সেটিং হয়নি, যেটা নূর একটু আগে বললো যে আমরা তো জানি না ওনারা কী পেপার নিয়ে আমাদের সঙ্গে বসবে, তাহলে বাকি স্টেপগুলো কখন হবে? সেই জায়গাটাতে কিন্তু আপনি যখন সুন্দরভাবে তুলে ধরেছেন যে তাহলে কি কালক্ষেপণ বা সময় ক্ষেপণ, এটার কোনো প্রচেষ্টা হচ্ছে কিনা, সেই জায়গাটা কিন্তু এই সরকারের দায়িত্ব এখন রিভিউ করা। ওই জন্য আমরা একদম শুরুতেই বলেছিলাম যে রোড ম্যাপটা ঠিক করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন এই রিফর্মসের কথা বলবেন বা কমিশনগুলো কাজ করবে, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। একটা সমাজে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলই সব নয়, অন্যান্য আরও শক্তি আছে, কিন্তু মূল তো রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল। আপনি তাদেরকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করে আপনি কতটা সুফল পাবেন? ধরেন আপনি ইন্টেলেকচুয়ালদের সঙ্গে আলাপ করলেন, আপনি মিডিয়ার সঙ্গে আলাপ করলেন, এনজিওগুলোর সঙ্গে আলাপ করলেন, থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে, পলিটিক্যাল পার্টিগুলো বললো যে আমরা এগুলো মানি না।
না আমি তো আপনি তো তখন সেটা আর অ্যাকসেপ্টেবল হবে না। আমি তো শুরুতেই বললাম যে সামাজিক মিথস্ক্রিয়া তথ্য বা সোশ্যাল ইন্টারাকশন থিওরিতে আপনি কনফ্লিক্ট পৃথিবীতে কিভাবে রেজুলেট হয় জলিল ভাই, যুদ্ধ কিভাবে থামে, মুক্তি কিভাবে হয়, তো আলোচনার মাধ্যমে। আপনি তো ওই জায়গাটাতে কেন জানি দারুণ একটা গ্যাপ মনে হয়, যেটা আপনি বললেন যে আলটিমেটলি তো সংস্কার করে আপনি রাজনীতিবিদদের হাতে তুলে দিবেন, আপনি কি রেফারেন্ডাম করবেন সেই সময় আপনার নাই, তাহলে ওখানে একটা চুক্তির প্রয়োজন হবে, একটা ডিক্লারেশন সবাই সাইন করবে। তো তাদেরকে যদি আপনি প্রথম থেকে লুপে না রাখেন, সেই জায়গাটাতেই বারবার বলছি এখনও কিন্তু আমাদের স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে যাবে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সঠিক সংযোগ তৈরি করা না যায় এবং আস্থায় না আনা যায়। আমরা দেখতে পাচ্ছি যে আবার ব্যর্থতায় পর্যবেসিত হব। মিস্টার নুরুল হক নূর, আমি তার শেষের কথা দিয়ে, আমি তো এই সরকারের সবচেয়ে বড় একজন সাপোর্টার বলে, বিকজ আমি এই জুলাইয়েও গ্রেপ্তার হয়েছিলাম এবং কি নির্যাতন। আচ্ছা আমি একটা নূর আপনাকে জিজ্ঞেস করে, আর শিক্ষক তো বলবেনই পরে, সবাই যদি সরকারের এত সাপোর্টার হয় তো সরকারকে চ্যালেঞ্জ করবে কে? তার আবার বলছেন যে তারা পারফর্ম করতে পারছে না, ভুল করছে। আপনি যদি চ্যালেঞ্জ না করেন, তাকে প্রশ্ন না করেন, তাহলে তো সে ভুল করতেই থাকবে নাকি? এটাই বলতেছিলাম যে আমি যাদের কাছ থেকে আমরা তো প্রথম দিকে যেভাবে কথা বলতে, এখন কিন্তু তুষ্ট করা, প্রশংসা করা, যে ওর মধ্যেই সমস্ত সমাধান নিহিত, এবং যেটা তো তাহলে শেখ হাসিনা ভুল করেছিলেন। তিনি তো বলছিলেন যে কেউ প্রশংসা করে না, কেউ কিছু বলে না, খালি নিজের লোকেরই প্রশংসা করে। এখন তো আপনারা বাইরে যারা আছেন সবাই কেবল প্রশংসায় ব্যস্ত। আমরা তো এখন সমালোচনা, আমাদের ভাষা তো চেঞ্জ হচ্ছে না। আপনি যদি লক্ষ্য করেন, আমি যেভাবে বিভিন্ন ইস্যুতে খুব তিক্ত সমালোচনা করি, অনেক উপদেষ্টারা আবার সেটা পছন্দ করে না, একটু বলে যে আপনাকে কি উপদেষ্টারা পছন্দ করলো কি করলো না সেই হিসাব করে? আমি তো করি না, বিকজ আমরা একটা রাজনৈতিক অবস্থান থেকে আমার যেটা মনে হয়, বিকজ সেটা আমি বলি, তো এই জন্য আমরা বললাম যে সে যেটা বলেছিল যে ধূলিসাৎ হওয়ার হবে, আমি মনে করি যে বর্তমান যে ট্র্যাকে আছে, যেদিকে যাচ্ছে, সেটা ধূলিসাৎ হওয়ার পথে। যদি এখান থেকে আমরা সঠিক ট্র্যাকে রাখতে না পারি, যে আমরা বারবার শুরু থেকে বলছিলাম এটা একটা বিগ ক্রাইসিস। আপনি যেটা বলছিলেন যে সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক একটা বিগ ক্রাইসিস। তাহলে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য ক্রাইসিসের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করা উচিত ছিল, যে এখানে বিএনপির প্রতিনিধিত্ব থাকতে, জামাতের থাকতে, অন্যান্য রাজনৈতিক দল থাকতে, একজন করে রাখেন, 10টা রাজনৈতিক দলের 10 জন প্রতিনিধি রাখতেন, আর 30 জন আপনাদের মন মতো সেট করতেন, তাহলে তো আপনারাই প্রাধান্য থাকতেন। নামে মাত্র ধরেন পরিবেশ মন্ত্রণালয় দিয়ে রাখতেন, কিংবা ধরেন একেবারে আমি বলছি যে কম, যদি আপনাদের মনে হতো রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না দিতাম, গুরুত্বহীন মন্ত্রণালয় দিয়ে রাখতেন, কিন্তু তাদের ইনক্লুশনটা রাখতেন। তারপরে আপনি যেটা থাকতে চাচ্ছেন, যেটা বিএনপি সহ আমরা সবাই আপনাকে লিভারেজ দিয়েছিলাম যে যৌক্তিক সময়, এটা তো গভর্নমেন্টের একটা বড় সময় কেউ মেনশন করে নাই। তাহলে আপনি যেটা বলছেন, হ্যাঁ গভর্নমেন্ট যদি বলতো ভাই যৌক্তিক সময় আমার 3 বছর দিতে হবে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো গভর্নমেন্টে যখন থাকতো, রাজনৈতিক দলগুলো তো দিত, কারণ আমরা তো চাই যে এই সরকারের মাধ্যমেই একটা বড় যুগান্তকারী পরিবর্তন আসুক, এই ফাসিস্ট শক্তির বিচার। আপনি কি মনে করেন এখন আমরা করিডোরে যে আলোচনা শুনি যে এক ধরনের জাতীয় সরকারও করা দরকার, বা কেউ কেউ আশা করছেন যে সেটা হবে, বা কেউ কেউ তার বিরোধিতা করছেন, আপনি কি সেই ধারণাকে সমর্থন করেন? আমি তো বলে এসেছি শুরু থেকে, জাতীয় সরকার, জাতীয় সরকার না হলে এই সরকার ব্যর্থ হবে, এটা আমি জোরে সোরে বলে আসছি। এখনো আমি বলছি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছাড়া তারা একা একা, আপনি যেটা বলছেন যে কিছু এনজিও ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে আপনি অনেকগুলো থিওরিতে গেলেন। বাংলাদেশের মানুষ তো এত সচেতন না, এবং রাজনীতিতে এত শিক্ষিত লোকজন, এত জানাশোনা লোকজন রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, এটা একটা বাস্তবতা। কাজে তাদের চিন্তার বাইরে যদি আপনি একটা তত্ত্ব আপনি বাইরে থেকে আমদানি করে আসেন, বা বাইরের চিন্তা ভাবনা কিংবা ওয়েস্টার্ন কোনো থিওরি দিয়ে এইখানকার রাজনীতি পরিমাপ করে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান, হবে না। আপনি যেটা তাকে বলছিলেন যে আপনার যে সংস্কার আগে না নির্বাচন আগে, আপনি বুঝতে হবে গত 15টা বছর, আমার বয়স হচ্ছে 32 বছর, আমি ডাকসুর ভিপি হয়েছে 28 বছর পরে, ডাকসু নির্বাচন হয়েছে, আমি নিজে আমার ভোটটা দিতে পারি নাই, জাতীয় নির্বাচন তো বাদই দিলাম। তো এই 15 বছরের মানুষের যে ভোটের মতো রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ, একটা গণতান্ত্রিক নাগরিকদের সুযোগ, সেটা থেকে বঞ্চিত। এবং দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা নির্বাচন দেখবে, উৎসবমুখর নির্বাচন, সেটা আকাঙ্ক্ষা আছে। সেই ক্ষেত্রে আপনি সংস্কার এবং নির্বাচন সমান্তরালে চলতে হবে। এটা যদি চলে, ধরেন ওই যে যৌক্তিক সময় তো আমরা দিয়েছি, আপনি একটা রোডম্যাপ, আমরা একটা স্যারের কাছে আমি বলবো যে আমরা চিফ অ্যাডভাইজারের এখানে আমরা স্মার্টনেস দেখতে পাই নাই, স্মার্ট মুভ দেখতে পাইনি গভর্নমেন্টের। তারা যদি 2 ইয়ার্সের একটা রোডম্যাপ দিয়ে বলতো যে আমার এই কাজের জন্য আমার 2 ইয়ার্স দরকার, সবাই দিত। কারণ এই গভর্নমেন্টে বিএনপির প্রতিনিধিত্ব নেই, জামাতের প্রতিনিধিত্ব নেই, এমনকি গভর্নমেন্টটা যে ফরমেশন হয়েছে, আমি আপনাকে বলি এই কথা কেউ বলবে না, বলতেছে না,
গভর্নমেন্টের ফরমেশনে কোনো রাজনৈতিক দলের সাথে ডিসকাস করা হয় নাই, কোনো রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন নেওয়া হয় নাই। গভর্নমেন্টটা কীভাবে গঠিত সেটা আমি বলতে চাই না, কিন্তু আমি এইটুকু আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে নেওয়া হয়নি। এটা যেমন খুশি তেমন সাজত, কিছু লোকজন সেভাবেই করছে। তাহলে তারপরেও তো সবাই সাপোর্ট দিয়েছিল, সব দল। এখন কেন অস্থির হয়ে যাচ্ছে? বিকজ একদিকে গভর্নমেন্টের পারফরমেন্স, আমরা পুয়ার পারফরমেন্স দেখতে পাচ্ছি। একটা স্মার্ট মুভ যেখানে যেমন এই নির্বাচন কমিশন করে দিয়েছে, হ্যাঁ সার্চ কমিটি, আপনি শেখ হাসিনার সার্চ কমিটির পথেই তো গেলেন। তাহলে এই গণ অভ্যুত্থান, আপনি একদিকে ছাত্ররা যেমন ডিমান্ড করছে যে ফ্যাসিস্টের আইকনিক ফিগার প্রেসিডেন্ট থাকতে পারে না, আবার আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন চাচ্ছি। আপনি শেখ হাসিনার বিতর্কিত সার্চ কমিটির ফর্মুলায় কেন গেলেন? আমরা সুন্দর ডায়লগ করেছি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডায়লগ করেছি, আমরা ইন্দোনেশিয়ান স্টাইলে আমরা কিছুটা একটা ওপেন আপনার প্রার্থী তালিকা চাওয়ার মধ্যে দিয়ে, একটা ডিবেটের মধ্যে দিয়ে, গণশুনানির মধ্যে দিয়ে আমরা সঠিক ব্যক্তিদেরকে যাচাই বাছাই করতে পারি। আপনি কিছু সময় নিতেন, হ্যাঁ এখন নির্বাচন ভোটার তালিকার করার প্রয়োজন, আসন বিন্যাস করা প্রয়োজন, এই কাজগুলো এগিয়ে নেওয়া দরকার। কিন্তু তাহলে আগে আপনি সবার আগে আপনার যেটা নিড, নির্বাচন কমিশনটা আপনি করতেন। তো কাজের কোনো আসলে প্রকৃত অর্থে আমরা আগাগোড়া পাচ্ছি না, যার ফলে আমরা সন্দিহান। আপনি যেটা বলছেন, এখন খুবই সন্দেহ এবং সংশয় আছে। আজকে যদি কোনোভাবে এই গভর্নমেন্ট ফেল হয়, সরি টু সে, জিল্লুর ভাইয়ের ফাঁসি হবে না, আপনার ফাঁসি হবে না, আমাদের আগে ফাঁসি হবে। এই যে আপনার এই যে মানে এই অভ্যুত্থানের মধ্যেই তো মেট্রো রেল পোড়াইছে তারা, বিটিভির ভবনে আগুন দিয়েছে তারা, কিন্তু গ্রেপ্তার করছে আমাদেরকে, ঝুলাইছে কিন্তু আমাদেরকে, যে মেট্রো রেলে আগুন দিয়েছে বলো, তারেক রহমানের নির্দেশনা ছিল, তারেক রহমান বা অন্যান্য রাজনৈতিক দলগুলো। তো এই গভর্নমেন্টের ফেইলিওর হলে সেই বিপর্যয়টা আগে আমাদের দিকে আসবে, আগে তীরটা আমাদের, ভোগান্তিটা আমাদের হবে। তো কাজে আমরা তো বারবার চাচ্ছিলাম যে সবাই সহযোগিতা করে গভর্নমেন্টকে একটা সফল জায়গায় নিয়ে যায়, কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোচটা শুরুতেও ছিল না, এখনও সেই জায়গায় নেই। এবং এখন বিদেশিরা কি বলছে, আপনার ইন্টারন্যাশনাল ডোনার, আপনার পার্টনার সবাই বলছে ইলেকশন কবে। বিকজ এখানে কাজ করতে এখন বিজনেস কমিউনিটিও, বিভিন্ন রাজনৈতিক দল ধরেন, তাদের সাথে বসে জানতে চাচ্ছে যে ইলেকশনটা কবে হবে। বিকজ এরকম একটা অস্থিতিশীল গভর্নমেন্ট, সেদিনও আপনার আমাদের একটা বিদেশি বন্ধু রাষ্ট্রের আপনার জাতীয় দিবসে ওপেনলি সে বক্তব্য বলেছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ নট গুড, উই আর ভেরি কনসার্ন। তো এখনও যদি বিদেশিরা এইটা বলে, এখনও যদি আপনার ডিপ্লোম্যাটিক এলাকা আর্মি দিয়ে আপনার প্রোটেকশন দেওয়া লাগে, তাহলে এটা ইন্টারন্যাশনাল কী মেসেজ দিচ্ছে? যে আপনার এখনও দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো না। এখানে কোনো ব্যবসায়ী আসবে, কোনো বায়ার আসবে, আমাদের যে আরএমজির যে অবস্থা, গার্মেন্টস সেক্টরে যে কয়েকদিন পর পর যে অস্থিরতা তৈরি হলো, চট্টগ্রামে পুলিশের গায়ে অ্যাসিড মেরেছে, পরিস্থিতিটা আপনি বুঝতেছেন। এখন পর্যন্ত 3 মাসে সবচেয়ে যেটা দরকার ছিল, ল অ্যান্ড অর্ডারটাকেই ঠিক করতে পারেনি। তাই এই গভর্নমেন্ট আর কীভাবে কতদিন ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে আনবে? তাই ভোগান্তিটা তো সবাইকে মিলে আপনার ভুগতে হবে, যেটা দেখতেছি। সেই জায়গা থেকে জিল্লুর ভাইয়ের কথা আমি এখনো বলবো যে সরকারকে, আপনি 6 মাস থাকেন, 1 বছর থাকেন, সব দল রোড ম্যাপ চাচ্ছে, আপনি 2 ইয়ার্সও যদি থাকেন, আপনি একটা 2 ইয়ার্সের রোড ম্যাপ দেন এবং এই সরকারটাকে জাতীয় সরকার বা জাতীয় ঐক্যমতের একটা সরকার চেহারায় রূপ দেন। আপনি যেটা বলছিলেন, একজনের আপনার কেন 3টা মন্ত্রণালয় দিতে হবে, 4টা মন্ত্র? এরকম একটা ভালনারেবল সিচুয়েশন, এটা তো নর্মাল সিচুয়েশন না, সবকিছু রেডি আছে। সো ডক্টর মামুন, জাস্ট ফাইনাল রাউন্ড এবং ক্লোজিং রিমার্কস, এবং একই সঙ্গে আপনি যেহেতু বলছিলেন যে ব্যাংকিংয়ে আপনি দেখতে পাচ্ছেন কিছু উন্নতি হচ্ছে, সামগ্রিকভাবে অর্থনীতির চিত্রটা কি, মানুষ কি কত, যদিও প্রাইস হাইকের কথা আপনি বলেছেন, কিন্তু ওভারঅল অস্থিরতাটা কতটা কাটছে বা সংকটটা কাটছে, কিংবা কাটবার একটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে কিনা ট্রেন্ডটা, সেটাও জিলু ভাই দেখেন, প্রথমে আমি বলি খুব বেশি সময় আমার হাতে নেই। এই সরকারটা আমাদের একটা স্বপ্নের সরকার, এখনো যেহেতু এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আপনাকেও এর মধ্যে ইনক্লুড করতে হবে। সবাই মিলে আমাদের একটা সরকার, একটা এমন সরকার দেখতে চেয়েছিলাম যারা বাংলাদেশকে সামনে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমরা দেখতে চাই এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু 3টা জিনিস বলি জিলু ভাই। প্রথমটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সাথে সংযুক্তি না বাড়ালে, আপনার দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বা কোনোটাই, পার্টিকুলারলি সংস্কারের জায়গাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের। 2 নম্বর হচ্ছে যে সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় কম দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকা এবং তার একটা সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা। সেটি কিন্তু আসলে আমাদের কাজ করার সুযোগ আছে এবং আমরা চাই যে সরকার এই জায়গাটাতে আরও বেশি জোর দেবে এবং সেটাতে কী করণীয় সেটা বের করে আনবে। এবং আমরা আশা করব যে এই বের করে আনাটা যদি ঠিকমতো না করতে পারে, তাহলে কিন্তু অন্য অন্য প্রক্রিয়াগুলো আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হব। আর তৃতীয় যে জিনিসটি বলতে চাই, যে আমাদের এখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় যে জায়গা, প্রতিযোগিতা, অবিশ্বাস এবং সন্দেহ, এটা আমাদের একটা প্রবণতা। এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে যে এই যে সন্দেহ, প্রতিযোগিতা, অবিশ্বাস, এটা আমরা ওয়েস্টার্ন ডেমোক্রেসির আশেপাশেও নেই, আমরা একটা মিনিমাম ডেমোক্রেটিক ভ্যালুতে চলি, ইলেকট্রাল ডেমোক্রেসিতে। আমি মনে করি যে
সরকারের উচিত যে খুব স্বল্প সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব রোড ম্যাপটা, যেটা নূর বলতেছিল যে দ্রুত রোড ম্যাপ দিয়ে দিলে আমি মনে করি যে রাজনীতিবিদদের আত্মবিশ্বাস ফিরবে, সহযোগিতাটাও বাড়বে এবং সব জায়গাগুলোতে আমার মনে হয় যে এই যদি রোড ম্যাপটা দেয় এই মুহূর্তে সরকার, তাহলে সবগুলো ইন্ডিকেটরই যেটা নিয়ে আমরা সমালোচনা করছি সেটা সরকারের জন্য সেটা সমালোচনাও কমে আসবে এবং সফলতার দিকেই সরকারকে আমরা দেখতে পাবো এবং সংস্কার শেষে আমরা একটা সুন্দর নির্বাচন আশা করি দেখতে পাবো। সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যম এগুলো বোঝে না, এগুলো নিয়ে তাদের খুব চিন্তা নেই। তার চিন্তাটা হচ্ছে চালের দামটা ঠিকঠাক আছে কিনা, পেঁয়াজের দামটা ঠিকঠাক আছে কিনা, অল্প পয়সায় যদি 500 টাকা ডেইলি ইনকাম করে এটা দিয়ে তার পরিবার চালাতে পারবে কিনা, যেটা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম প্রয়োজনে একেবারেই গুরুত্বপূর্ণ বা মৌলিক খাদ্যপণ্যে ভর্তুকি দিয়ে হলে বাজারটা নিয়ন্ত্রণে রাখেন। না হলে এইখান থেকেই কিন্তু একটা গণরোষ বা গণবিস্ফোরণ তৈরি হবে, কারণ সরকারকে ফেলিয়ার দেখানোর জন্য অনেকগুলো স্টেক হোল্ডার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল তো কাজ করতেছে। পাশাপাশি এই সরকার যেভাবে মামুন ভাই সমর্থন করছে, আপনি সমর্থন করছেন, আমি সমর্থন করছি, তাহলে সরকারের কাজ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করা এবং এটাকে ধরে রাখা। জাতীয় ঐক্য সংহতি ধরে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের একটা রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশন প্রক্রিয়ার দিকে যাওয়া দরকার। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল ছিল, এই দেশে অন্তত ধরেন 2-2.5 কোটি তার সমর্থক এবং নেতাকর্মী ছিল, যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু সাধারণ যারা আওয়ামী লীগের আবার তাদেরকে একেবারে সবাইকে জেলে পুরে সবাইকে দেশ থেকে বিতাড়িত করে কিন্তু দেশে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার জন্য এটা আমাদেরকে ভাবতে হবে। এখনও এই যে 3 মাস গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেও আপনার একটা রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া কিংবা মব জাস্টিস করা, এটা কিন্তু একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে। এবং আপনি মাঝখানে একটু আলোচনায় বলছিলেন, আমরা রিয়েক্ট করতে পারিনি, যে এখনো লক্ষ্য করা যাচ্ছে যে একটা গ্রুপ একটা নির্দিষ্ট ইডিওলজির দিকে গভর্নমেন্টকে কিংবা আগামী বাংলাদেশকে নিতে চাচ্ছে, এটা কিন্তু আরেকটা বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কাজেই সেই দিক থেকে আমরা যে প্রক্রিয়ার মধ্যে ছিলাম একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, এই সরকার সেই দিকে এগিয়ে যাবে, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিশনুল হক নূর এবং ডক্টর আব্দুল আল মামুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশের জন্য। কেমন বাংলাদেশ আমরা চাই, এই আকাঙ্ক্ষা স্পষ্ট বা প্রতিষ্ঠিত 1971 সালেই আমরা একটা বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা কল্যাণকামী রাষ্ট্র দেখতে চাই। এবং সেই জায়গাটাতে অনেকবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে, কিন্তু বারবার মানুষ হোঁচট খেয়েছে। 24-এর পরিবর্তন অনেক রক্তদানের মধ্য দিয়ে, অনেক ত্যাগের বিনিময়, এবং অনেকটা বলা যেতে পারে প্রয়োজনীয় ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবেই হঠাৎ করেই অনেকটা ঘটে যাওয়া একটা পরিবর্তন। কারণ মনে হয়েছিল যে ওই জগদ্দল পাথরকে বুকের উপর থেকে নামানো সম্ভব হবে না, কিন্তু তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সাহস করে দাঁড়িয়ে, এবং তার সঙ্গে ছাত্রদের সঙ্গে জনতার এমন কোনো শ্রেণী পেশার মানুষ ছিল না, ধর্ম, বর্ণ, গোত্র, তার আর্থিক পরিচয় যাই হোক না কেন, সে বা ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, সবার অংশগ্রহণে একটা অভ্যুত্থান সম্পন্ন হয়েছে। স্বপ্নটা ছিল, কিন্তু স্বপ্নটা অনেকখানি দুঃস্বপ্নে পরিণত হবার আশঙ্কাও তৈরি হয়েছে। অনেক রকমের পরিকল্পনা আছে, কিন্তু পরি এখন আকাশে ওড়ে এবং কল্পনা এখন মাটিতে ধূলিসাৎ হবার পথে। এর কারণ অনেকটা যে রাষ্ট্র পরিচালনা আসলে একটা পলিটিক্যাল মাইন্ড থাকতে হয়, রাষ্ট্রের সঙ্গে রাজনীতি সম্পর্কিত। রাষ্ট্র পরিচালনা রাজনীতি ছাড়া, রাজনৈতিক দল ছাড়া, জনগণের সঙ্গে সম্পর্ক ছাড়া হয় না। সেখানে একটা বড় ব্যত্যয়, বিচ্যুতি এবং দূরত্ব আছে। সেটা আমার অতিথিরা দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে একভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে রাজনীতিকে এটা বলবার চেষ্টা করছেন। সব কথার যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আসলে কথাটা শুনতে হয়তো খারাপ শোনাবে, যার যা কাজ তাকে দিয়ে তাই করানো উচিত, তাকে তাই করতে দেওয়া উচিত। এর বাইরে অন্যরা খুব বেশি যে যাই হই না কেন আমরা সমাজে, রাষ্ট্রে, যেমন এখানে শিক্ষক আছেন, রাজনীতিবিদ গিয়ে হয়তো শিক্ষকতা সফল নাও হতে পারেন, বা শিক্ষক রাজনীতি গিয়ে সফল নাও হতে পারেন, বা আমার মতো জায়গা থেকে তাদের দুজনের পেশায় গিয়ে আমি সফল নাও হতে পারি। যার যা কাজ তাকে করতে দেওয়া উচিত, এবং রাজনীতির সঙ্গেই রাষ্ট্র পরিচালনার বিষয়টা সম্পর্কিত, সেটা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়াই ভালো। আমরা অনেক রকমের এক্সপেরিমেন্ট করবার চেষ্টা করছি, এতে খুব সুবিধা হচ্ছে না। রাজনীতিবিদরা গেলেই যে তারা খুব ভালো করবেন, তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন, তাদের যে অতীত সবারই খুবই
উজ্জ্বল সেটা মনে করবার কোনো কারণ নাই, কিন্তু তাদেরকেও চাপের মধ্যে রাখতে হবে, এমন একটা পরিবেশ আমরা নিশ্চিত করি যেখানে সবাইকে চাপের মধ্যে রাখা যায়, সবাইকে চ্যালেঞ্জ করা যায়, আহা বেশ বেশ না বলে, বা আমরা সব সমর্থন করি, আমরা সবসময় তার সঙ্গে আছি, এই ধারণাটা আসলে খুব একটা প্রীতিকর, সুখকর এবং কল্যাণকর নয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।